উদ্যোক্তা যারা, বিশেষ করে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে স্মারক বক্তৃতা ঠিক, কিন্তু অনেকটা রাত হয়েছে, দুর্যোগ ইত্যাদির কারণে দেরি হয়েছে, বা আজকে শহরের সাধারণ পরিস্থিতিও খুব অন্যরকম ছিল। আমি নিজেও অনেকখানি দেরি করে এসেছি। তো ফলে আমি আপনাদের একেবারে কোনো লম্বা বক্তৃতা বা যাকে স্মারক বক্তৃতা বলে এরকম ধৈর্যের পরীক্ষা যাকে বলে সেরকম কিছু করবো না। 10-12 মিনিট, 15 মিনিট ম্যাক্সিমাম, 15 মিনিটও না, 12-13 মিনিটের মধ্যে আমি আমার কথা খানিকটা গুছিয়ে বলার চেষ্টা না। এটার পরিস্থিতিটাও মানসিকভাবেও আমাদের সবার সেরকম নেই। গত কয়েকদিন ধরেই আমাদের শহরে অনেকগুলি মিছিল চলছে, আগামী আরো কয়েকদিন ধরেই সম্ভবত চলবে। এরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের এই আলোচনার শিরোনাম আমরা স্থির করেছিলাম, ভয় বলি না নির্ভয় বলি। এখন এই শিরোনামটি আসলে আমার নিজের তৈরি করা। এই শিরোনামটি উৎপল কুমার বসুরই একটি ছোট লেখা, খুবই ছোট, সেই লেখার শিরোনাম। সেইটি কার্যত আমি এখানে ব্যবহার করেছি। ছোট লেখা মানে একটা গদ্য লেখা, এক টুকরো। সেটার কথা একটুখানি আমি আপনাদেরকে বলবো, প্রসঙ্গটা 1 মিনিট। আর সেটার সূত্রে আজকের সময়েও খানিক প্রাসঙ্গিক হবে হয়তো, ভয় বলি না নির্ভয় বলি, সেই কথাটাকে একটুখানি আমাদের মতো করে বুঝবার চেষ্টা করব এবং ভয় নির্ভয় এই শব্দগুলোতে একটুখানি যাওয়ার চেষ্টা করব। এটুকুই 12-13 মিনিটের কাজ। যে ছোট লেখাটির শিরোনাম উৎপল কুমার বসুর ভয় বলি না নির্ভয় বলি, সেইটে একটা বক্তৃতা শোনার পরে 2006 সালে একটা বক্তৃতা শুনেছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে দর্শনবিদ অরিন্দম চক্রবর্তীর একটি বক্তৃতা। এই বক্তৃতা সম্পর্কে কয়েকটি 3-4 প্যারাগ্রাফে একটু মন্তব্য লিখেছিলেন উৎপল। তাতে অরিন্দম চক্রবর্তীকে আজকে আমরা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ, যারা দর্শনের জগতের লোক নন, তারাও সবাই চেনেন, কিন্তু 2006 সালে তো ততটা সাধারণ লোকের কাছে, পণ্ডিত মহলে নিশ্চয়ই ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত তিনি ছিলেন। তো প্রথম প্যারাগ্রাফে উৎপল কুমার বসু অরিন্দম চক্রবর্তী সম্পর্কে ছোট্ট সূক্ষ্ম বেশ কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য সমেত একটা পরিচয় দেন। শেষ লাইনটা শুধু পড়ি। ভদ্রলোক মাঝবয়সী, অরিন্দম চক্রবর্তী সম্পর্কে বলছেন উৎপল কুমার বসু, ভদ্রলোক মাঝবয়সী, তীক্ষ্ণ ধী, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক এবং বেশ বাঙালি। একেবারে প্রথম দিকের ইন্ট্রোডাকশন হিসেবে খুবই চমকপ্রদ। তারপরে 2-3টে প্যারাগ্রাফে উৎপল কুমার বসু কার্যত বলেন যে অরিন্দম চক্রবর্তী কি বলেছেন ওই বক্তৃতায়। খানিক মহাভারতের প্রসঙ্গ, খানিক অন্যান্য প্রসঙ্গ, সেখানে ভয় নির্ভয় সংক্রান্ত কিছু কথা নিশ্চয়ই ছিল, যে কারণে এই লেখার শিরোনাম ভয় বলি না নির্ভয় বলি। অরিন্দম চক্রবর্তী সেই বক্তৃতায় আসলে বিতর্ক কাকে বলে, বিতর্ক কেমন হওয়া উচিত, বিতর্কের ধরন ধারণ, ব্যাকরণ, নিয়ম এবং নৈতিকতা, সেই নিয়ে মুখ্যত আলোচনা করেছে। এবং সেই আলোচনার একটা সারসংক্ষেপ এই লেখার মধ্যে দিয়ে উৎপল কুমার বসু শেষে অরিন্দম চক্রবর্তীর কথার সূত্রে কেমন বিতর্ক হওয়া উচিত বলে 1-2-5টা শব্দ পরপর সাজিয়ে হাজির করেন এবং তারপরে সেখান থেকে ফুকোর কথায় চলে যান বা আরো অন্যান্য দার্শনিকের কথায় চলে যান। দর্শন বিষয়ে উৎপল কুমার বসুর গদ্য যারা পড়েছেন তারা জানেন যে খুবই মনোযোগ সহকারে এবং নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে উৎপল কুমার বসু দর্শন চর্চা করেছেন। তার অনুবাদ আছে কান্টের এনলাইটেনমেন্ট কাকে বলে, এনলাইটেনমেন্ট কি, এই যে এত চমৎকার বাংলা অনুবাদ
আমি অন্তত পক্ষে আর কোথাও পড়িনি। কিংবা বার্থ অফ ট্র্যাজেডি, সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত নিবন্ধ, সেই তারও অনুবাদ মানুষ। অর্থাৎ বুঝতে পারা যায় তার লেখাপত্র, গদ্য লেখাগুলি বিশেষ করে পড়লে এবং কবিতার দিকে তাকালেও বিপুল পরিমাণ বিদেশি সাহিত্য সম্পর্কে তার কতখানি নিষ্ঠাবান চর্চা আছে। কিন্তু আমি ওইসব নিয়ে কথা মূলত বলতে চাই না। আমার প্রবন্ধের এই উৎপল কুমারের লেখা শিরোনাম সূত্রে আজকের আলোচনায় আমি কথাতে ঢুকে পড়তে চাই এবং সেই সূত্রে আমি তুলতে চাই সক্রেটিসের কথা। এটুকুই আমার মূল বলার কথা। সক্রেটিসের সম্পর্কে খানগত কথা বলে আমি শেষ করব। সক্রেটিসের শেষ দিনগুলোর কথা অনেক জায়গাতেই আছে, তার মধ্যে প্লেটোর বিখ্যাত ডায়ালগ ফিডো, তাতে সক্রেটিসের শেষ মুহূর্তের একটা বিবরণ কথা প্রসঙ্গে সক্রেটিস বলছেন তার ছাত্রদের সঙ্গে কথা, সেখানে ফিডো আছেন, ক্রিটো আছেন, আরো অন্যরাও আছেন। কি কি কথা হচ্ছে, সক্রেটিস কি বললেন, কিভাবে তার মৃত্যু হলো, এইসব নিয়ে কথাবার্তা পাওয়া যাবে ফিডো নামক বিখ্যাত দার্শনিক সংলাপে। সেখানে সক্রেটিস, আমরা সবাই জানি সক্রেটিসের শাস্তি হয়েছে, তাকে হেমলক খেতে হবে, তিনি মরে যাবেন, তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এক বালক পাত্র করে হেমলক তাকে এনে দেবে। সক্রেটিস জিজ্ঞেস করবেন তাকে প্রথমে যে এই বিষের একটুখানি কি আমি দেবতাদেরকে দিতে পারি, উৎসর্গ করতে পারি? না, কেন না? মাপ করা আছে কতখানি বিষ একজন এই মাপের চেহারা শরীরের লোকের জন্য প্রয়োজনীয়, মেপে বিষ দেওয়া হয়েছে, ফলে এখান থেকে একটু নষ্ট করা যাবে না অন্য কাউকে। তো সক্রেটিস দিতে পারলেন, আচ্ছা ঠিক আছে, অনুমতি নেই বিষ কাউকে দেওয়ার। কি হবে? সক্রেটিস জিজ্ঞেস করছেন সেই বিষ পাহক বালককে, আপনি তো জানেন অভিজ্ঞ, আপনি বলুন কি হবে এটা এই বিষ পান করার পরে? সে বালক তাকে জানেন বিষ আপনি খাবেন, তার খানিকক্ষণ বাদে আপনি গোটা ঘরে ঘুরে হেঁটে বেড়াবেন। হেঁটে বেড়ানোর পরে আপনি আস্তে আস্তে টের পাবেন যে আপনার পা ভারী হয়ে যাচ্ছে, আপনি আর হাঁটতে পারছেন না। তখন আপনি বসে পড়বেন, তারপর যা আমার হবে। নির্লিপ্তভাবে সেই বালক বিষ পাহক জানেন। বিষপাত্র হাতে নিয়ে সক্রেটিস ছাত্রদের দিকে তাকান, কথা বলেন। ছাত্ররা তখন কাঁদছে, কেউ কেউ, সকলেই প্রায় কান্নায় চোখে জল। সক্রেটিস তাদেরকে বলেন যে তোমরা কাঁদছো কেন? হাসি মুখেই বলেন, প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে কথা। এসবই ওই প্রিয় ডায়ালগ থেকেই আমি বলছি আপনাদের, ডায়ালগের মতো করে বলছি না, মূল কথাটা এই দৃশ্যটি যেন আমি দেখছি এরকম একটা ভাবে আমি আপনাদের সামনে হাজির করছি। সক্রেটিস বলেন যে তোমাদের এসব কান্নাকাটি তো আমি চাই না, কান্নার কোনো কারণ নেই, এই কারণেই আমি মেয়েদেরকে আসতে বলিনি এখানে। সক্রেটিস বলছেন এটা আমাদের কেমন লাগবে বটে, কিন্তু সক্রেটিসের সময় আথেন্সের সাধারণ পরিস্থিতি এবং রাজনীতি, সমাজনীতি, দার্শনিকতা যা চিন্তা ভাবনা ছিল, সক্রেটিস মহাজ্ঞানী, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মেয়েদের সম্পর্কে তার ধারণা সবসময় খুব ভালো ছিল তা না। এও তো আমরা শুনি মাঝে মাঝে সক্রেটিস মেয়েদের দাম সংখ্যা ছেলেদের তুলনায় খানিক কম আছে, এরকম আশ্চর্য কথা তার কাছ থেকে এসেছে। তাই ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। সক্রেটিস চাইলেই তো বলতে পারতেন যে তার স্ত্রীকে যে হাঁ করো তো দেখি কতগুলো দাঁত আছে, মনেই দেখা যেত, খামোখায় এরকম করা হয়। এই ধারণা তার ছিল। তো তিনি তার ছাত্রদেরকে বলছেন যে মেয়েদেরকে এই কারণেই আমি আসতে দিই, খামোখায় এসে কান্নাকাটি করবে। ছেলেদের সঙ্গে তফাৎ করছেন ওখানে, আপত্তি করছেন যা আছে আমি আপনাদের সামনে বলছি, যে ছেলেরা অনেক বেশি সইতে পারে, এই জন্য তো সে ম্যান, এন্ডিওরেন্সের ক্ষমতা তার বেশি। তাই তোমাদেরকে দেখেছিলাম, তোমরা এরকম কাঁদতে জানলে আমি এরকম করতাম না। মাস্টারমশাইয়ের গোপনী শুনে ছাত্ররা খানিক চুপ করে। একটু আগে সকলে প্রায় হাওমাও করে কাঁদতে শুরু করেছিল। কেউ কেউ প্রথমে সাধারণ চোখে জল, তারপরে চিৎকার করে কান্না শুরু হয়েছিল, সেগুলো লিখছেন। তারপরে তারা থামলো কান্না। এবারে সক্রেটিস তার ছাত্রদেরকে বলছেন, ফিডোকে বলছেন, বা ক্রিটোকে, আমি নাম হয়তো একটু বলছি, তুমি তো কালকে নিশ্চয়ই চুল কেটে ফেলবে তোমার সুন্দর আমার এই মৃত্যুর শোকে। বলছে হ্যাঁ। না, তুমি কাটবে না। কেন? না, আজকেই কাটো। এই দেখো আমারও এখন চুল কাটার অবস্থা, তুমিও আজকেই কেটে ফেলো। মানে সক্রেটিস আবহাওয়াটাকে স্বাভাবিক করবার চেষ্টা করছে, শোক যাতে তারপরে আর না বয়। পরের দিন পর্যন্ত শোক করার কোনো কারণ নেই, এটি উনি বলবার চেষ্টা করছেন।
বলছিলেন আমার মৃত্যুর জন্য শোক করবে কেন? একজন ব্যক্তির মৃত্যুতে শোকের কি আছে? শোকের আছে একটা, সেটা আমার মৃত্যুর জন্য নয়। শোকের কারণ হচ্ছে ডেথ অফ লোগোস, শব্দের মৃত্যুর জন্য। এই যে শোকের কারণ, উপযুক্ত কারণ হতে পারে। লোগোস কথাটা নিয়ে সক্রেটিস পরবর্তীকালে তার সময়ে হালামলে উত্তরার্থনীতির মধ্যে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি আছে, সেই বিশ্লেষণের দিকে যাওয়ার কোনো কারণ নেই। সাধারণভাবে এটা মনে করা হয় ওখানে সক্রেটিস বলবার চেষ্টা করছিলেন লোগোস বলতে কথাবার্তা, ডায়ালগ, সংলাপ। এইটা থেমে যাবে, এইটা সত্যিই দুঃখের কারণ। আমি মরে যাবো বলে দুঃখ করার কোনো কারণই, আমাদের কথা থেমে যাবে। যে কথা আমরা গতকাল পর্যন্ত বলছিলাম, তর্ক করছিলাম, আর্গুমেন্ট দিচ্ছিলাম, সেটা বন্ধ হবে। সেই কিন্তু খানিক শোকের ব্যাপার। যাও এসব কথার মাঝখানে সক্রেটিস এই বিষ খেলেন, পান করলেন এবং তারপরে ঘরে হাঁটতে থাকলেন। খানিকক্ষণ হাঁটবার পর তার পা ভারী হয়ে এলো, তিনি বসে পড়লেন, তারপর শুয়ে পড়লেন। সেই অবস্থায় তিনি বললেন যে বিষ ধীরে ধীরে উঠছে, যখন বিষ আমার হৃদয় স্পর্শ করবে তখনই আমার মৃত্যু হবে বললেন। তারপরে মুখ ঢাকবার খানিক আগে ক্রীটকে সম্বোধন করে বললেন, শোনো, আমার একটা কথা বলার আছে তোমার। ক্রীট বলল, কি বলুন? আমার একটা কাজ বাকি থেকে গেল, সেটা তুমি কালকে করে দেবে। কি কাজ? তুমি একজন দেবতার নাম করছেন সেখানে সক্রেটিস, অ্যাসক্লেপিয়াস। অ্যাসক্লেপিয়াসের উদ্দেশ্যে তুমি কালকে একটা মোরগ উৎসর্গ করবে। ওই কাজটি আমার বাকি থাকলো, ওইটাই তুমি আমার এইটুকু কাজ তুমি করে দেবো, এই ঋণ শোধ হয়ে যাবে। বলে আছে তার খানিক্ষণ বলে সক্রেটিসের কথা থেমে গেল, মৃত্যু হলো তার। পরে তার মুখের কাপড় সরিয়ে লোকে দেখতে পেল তার চোখ স্থির হয়ে গেছে আর তারা নড়ছে না। তারপরে অন্য ভাই আমাদের ওদিকে আর যাওয়া দরকার নেই, আমি আমার কথা শেষ করবো। এই অ্যাসক্লেপিয়াস কি, আর তাকে কেন সক্রেটিস মোরগ উৎসর্গ করবার জন্য তার ছাত্রকে দায়িত্ব দিলেন, আর সেই সূত্রে শোকের কারণ কি হতে পারে কথা থেমে যাওয়া, আর্গুমেন্ট থেমে যাওয়া, সেইটাকে জুড়ে আমি আমার কথা শেষ করব। অ্যাসক্লেপিয়াস হচ্ছেন একজন গ্রিক দেবতা। গ্রিক কিংবদন্তি অনুযায়ী অ্যাপোলোর সন্তান। তিনি চিকিৎসাবিদ্যা, হিলিং যাকে বলে, শারীরিকতা, শুশ্রূষা, এইটার দেবতা ছিলেন এবং তার আশ্চর্য শারীরিকতার ক্ষমতা এতই তীব্র ছিল যে এমনকি তিনি মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে তুলতে পারতেন। এবং এই কারণেই সম্ভবত কিছুদিন বাদে যখন তিনি মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে তুললেন এক একজনকে, তখন সত্যিকারের যারা ইমর্টাল, অমর, যারা মরের কারেন না, তাদের একটু রাগ হলো, যেহেতু মহামুশকিল, তাহলে তো আমাদের অমরত্ব আর থাকে না। কিন্তু যাকে তাকে যখন তখন যদি বাঁচিয়ে তুলতে পারে, তাহলে তো আমরা যে অমর আকারে এতদিন ছিলাম এর তো ভারী মুশকিল হবে। তখন জিউসের কাছে, দেবরাজের কাছে গিয়ে কেউ কেউ আপত্তি জানে, তখন দেবরাজ জিউস তার নির্দেশে সবকে আজকে করতে হবে, যাতে করে সে আর কাউকে বাঁচিয়ে তুলতে না পারে। কিন্তু তারপরে অ্যাপোলোর ছেলে, অ্যাপোলোর আরো অনেক এরকম সন্তানাদি ছিল, তারপরে অ্যাপোলোর অ্যাসক্লেপিয়াসের সন্তানাদি ছিল। আমাদের একজনের এক মেয়ের নাম হচ্ছে প্যানিসিয়া। প্যানিসিয়া আপনারা জানেন এখনো ব্যবহার করা হয় এই কথাটা, যে সর্বরোগ হলো ওষুধ, আর যে ওষুধ খেলেই সব রোগ সেরে যায়। মানে এই গোটা ব্যাপারটার সঙ্গে চিকিৎসা, ডাক্তারি, হিলিং এর, শুশ্রূষার, সুস্থ হয়ে ওঠার একটা সম্পর্ক আছে এই গোটা বিবরণটার সঙ্গে। পরে অবশ্য অ্যাপোলোর অনুরোধে জিউস তাকে আবার বাঁচিয়ে তোলেন, মেরে দেন বটে, তারপর থেকে তাড়া করে। বুঝতে পারছি যেমন থাকে কিংবদন্তিতে, মিথোলজিতে, কথায়, সেরকম ভাবে আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। দরকার হচ্ছে এই কেন এই দেবতাকে, যিনি বাঁচিয়ে তুলতে পারতেন, মৃত মানুষকেও বাঁচিয়ে তুলতে পারতেন, তাকে একটা মোরগ উৎসর্গ করবার কারণটা হচ্ছে এই রেওয়াজটা কতটা এরকম ছিল যে অ্যাসক্লেপিয়াসকে যদি একটা মোরগ উৎসর্গ করা হতো রিচুয়ালের মধ্যে দিয়ে, তাহলে তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে, যারা রিচুয়ালে মোরগ উৎসর্গ করতো তারপর তারা ঘুমিয়ে পড়তো, পরদিন ভোরবেলায় সকালে ঘুম থেকে উঠে তারা শুনতে পেত আর অনেক মোরগ ডাকছে। এক ধরনের রিবার্থ, রিজেনারেশন, পুনরায় বেঁচে ওঠা, তার একটা অনুষঙ্গ এর মধ্যে দিয়ে তৈরি হওয়ার কথা আছে। দুটো ব্যাখ্যা আছে। ট্র্যাডিশনাল ব্যাখ্যা তারা
সক্রেটিসের এই বিখ্যাত বক্তব্যকে ক্রিটোকে কেন সক্রেটিস বললেন যে আমার হয়ে তুমি একটা মোরগ উৎসর্গ করে দিত, দিও, তার কারণ ব্যাখ্যা করে এসেছেন, ব্যাখ্যা করেন এইভাবে যে সক্রেটিস মনে করতেন যে জীবন আসলে একটা অসুখ, মৃত্যুতে তার সে অসুখ সেরে যাচ্ছে, এবার তিনি মরছেন, এবার তার অসুখ সারল, তাই ওই দেবতাকে, চিকিৎসার দেবতা, তাকে একটা মোরগ উৎসর্গ করা হোক, এটা তিনি চেয়েছিলেন। এটা একটা ব্যাখ্যা, অনেকেই ব্যাখ্যা করেছেন। আরো একটা ব্যাখ্যা আছে ইন্টারেস্টিং, কারণ এই দ্বিতীয় ব্যাখ্যাটা ওই আগের শব্দগুলো, কথাগুলোর সঙ্গে খানিকটা চলে থাকতে পারে। ওই যে সক্রেটিস বলছিলেন কথা মরে যাবে, এইটি সবচেয়ে দুঃখের কথা, অন্য কিছু দুঃখের কথা, আমি মরে যাবে দুঃখের কথা নয়, কথা মরে যাবে এটা দুঃখের কথা। সেইটা মাথায় রেখে আসলে কি সক্রেটিস এই মোরগ উৎসর্গ করার মধ্যে দিয়ে চাইছিলেন যে তার মৃত্যুর পরেও আর এক রকম ভাবে কথারা বেঁচে থাকুক? কোন কথা বলার জন্য সক্রেটিস মারা গেলেন তা আমরা সবাই জানি। একদল মানুষ গিয়ে রাষ্ট্র নেতাদের কাছে বারবার জানিয়েছিল, বুঝিয়েছিল যে এই লোকটা গোটা তরুণ সমাজকে ভুল পথে চালিত করছে, দেবতাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাকে ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করছে, এই লোকটা ভয়ঙ্কর ক্ষতিকারক। এই লোকটা শেষ পর্যন্ত সফিস্ট, সক্রেটিসকে সফিস্টের সঙ্গে তুলনা করে বা তার সঙ্গে জুড়ে, সফিস্টরা এক অর্থে বাজে তাত্ত্বিক টাইপের লোক ছিলেন প্রাচীন অ্যাথেন্সে, গ্রিসে, যদিও তা তিনি ছিলেন না। যাই হোক, এই সব প্রচার তার ছিল। দেবতাদের বিরুদ্ধে এই লোকটা নাস্তিকতা শেখায়, দেবতাদের অস্বীকার করতে শেখায়, রাষ্ট্রকে অসম্মান করতে শেখায়, সমস্ত রাষ্ট্রীয় নিয়ম কানুনকে সে প্রশ্ন করতে শেখায়, ফলে এই রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক। এইসব কথা বলার কারণে ধীরে ধীরে শেষ পর্যন্ত সক্রেটিসের বিরোধী পক্ষেদের লাগাতার প্রচারের ফলে তার ওই বিষের মাধ্যমে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া। সক্রেটিস আসলে ওই কুকুর মোরগ উৎসর্গ করার মধ্যে দিয়ে মৃত্যুর আগের মুহূর্ত সামহাও এটা বলে যাওয়ার চেষ্টা করছেন বলেও পড়া যেতে পারে। এই আমি অন্তত পড়তে চাইছি, আরো কেউ বলেছেন, আমি প্রথম করতে চাইছি যে এই কথাটা পুনরুজ্জীবিত হোক, যে কথা আমি বলতে পারলাম না, সবসময় বলা হয়েছিল যে একটু ভুল টুল স্বীকার করে দাও, আর কখনো করবো না, বলো, তাহলে তোমার প্রাণ আমরা ফেরত নিতে পারি, তোমার প্রাণদণ্ড স্থগিত করতে পারি। তাকে তো সক্রেটিস রাজি হননি শেষ পর্যন্ত, যে না কি করে। এতগুলো কথা আমি বলছি এই কারণে যে পৃথিবীর প্রাচীন যুগের এক অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, তিনি শেষ পর্যন্ত কথা বলে যেতে চেয়েছেন তার মতো করে, যে কথাটা শেষ পর্যন্ত দেবতাদের পক্ষে বিপজ্জনক, রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক, নানান যে নিয়ম কানুন, প্রথা, ঐতিহ্য, যেমন একটা খুব বিখ্যাত ঐতিহ্যের মূলে আঘাত করে ফেলেছিলেন সক্রেটিস। ইউথাইপ্রো বলে তার একটা ডায়ালগ আছে, ভারী ঐশ্বর্য চমৎকার ছোট্ট ডায়ালগ। সেই ডায়ালগের মধ্যে তার ভেতরে বিস্তারিত করতে যাওয়ার দরকার নেই। তাতে এরকম প্রশ্ন সক্রেটিস তুলে ফেলে দেবতাদের সম্পর্কে। আচ্ছা, যা যা ঠিক কথা বলে আমরা জানি, সেই কথাগুলো এবং দেবতাদের সম্পর্ক নিয়ে কোথায় আমরা যেতে পারি? দেবতারা যা বলেন তাই তাই ঠিক কথা না, তারা ঠিক কথা বলেন বলে তারা দেবতা। এই প্রশ্ন তার সামনে এক নাগরিক, ইউথাইপ্রো তার নাম, তার সামনে উনি উপস্থাপিত করেন এবং শেষ পর্যন্ত তাকে খানিক সক্রেটিক মেথড যাকে বলি, প্রশ্ন উত্তর করতে করতে তাকে তার পুরনো সিদ্ধান্ত থেকে খানিকটা সরিয়েও যান। এই কাজ বারবার তিনি করেছেন। প্রথাকে, বৈশিষ্ট্যকে, রাষ্ট্রের পক্ষে যা থিতু করে রাখে রাষ্ট্রকে, ব্যবস্থাকে, তাকে নড়িয়ে দেওয়ার জন্য। তো সেই সক্রেটিস যখন আর্গুমেন্টের কথার সমাপ্তিতে দুঃখ পাওয়া উচিত, এটি একমাত্র দুঃখ পাওয়া উচিত বলছিলেন এবং নির্ভীকভাবেই বলছিলেন, নানা রকম নিষেধাজ্ঞা না মেনেই বলছিলেন। অনেকে তাকে বন্ধু হয়ে তাকে পরামর্শ দিয়েছে যে খবরদার এরকম করো না, বিপদ হবে, তা সত্ত্বেও তিনি করেছেন। সমস্ত জীবন যখন চলে যাচ্ছে সেই অবস্থাতেও তিনি এইটি জানাচ্ছেন যে এটি শোকের একমাত্র কারণ হতে পারে। তো সক্রেটিস ওই যে মোরগ উৎসর্গ করেছিলেন, সে মোরগ মোরগটি যদি অ্যাস্ট্রিয়াসের কাছে সত্যি সত্যি সেই বিখ্যাত দেবতার কাছে সত্যি পৌঁছে থাকে এবং সেই মোরগ উৎসর্গীকরণের সাফল্য যদি ঘটে থাকে, তাহলে আমরা কথা বলবো, ভয়ে হলেও বলবো।
নির্ভয়ে বলার চেষ্টা করবো। সবসময় নির্ভয় হয়ে পড়তে পারবো তা নয়, হয়তো ভয় পাবো, স্বাভাবিক। ভয় ভয়ে বলবো যে আমি নির্ভয়ের কথা বলতে চাই, অন্তত ভয়ে ভয়ে এই কথাগুলো বলবো। নির্ভয়ে কথা বলতে চাই, এই কথাটুকু বলার মধ্যে দিয়েও অন্তত পক্ষে ভয়ের পরিবেশ যে আছে এবং তা যে কাম্য নয়, এই কথাটুকু জানানো থাকবে। ওইটুকু আমার নির্ভয় হতো যে আমি নির্ভয়ে কথা বলতে চাই, এইটা আমি ঘোষণা করে না। ভয় বলি না নির্ভয় বলি, এই কথার শেষে আমি সক্রেটিসের কাছে খানিক তার দৃষ্টিভঙ্গি, তার বক্তব্য, তার বয়ান, তার আত্মোৎসর্গ এবং তার মনোৎসর্গ, এই কথাগুলিকে যদি কথাগুলি সত্যি হয়, অনেকে মনে করেন প্লেটের সব বানিয়ে বানিয়ে লিখেছেন, সব এরকম ঘটে, অনেকখানি প্লেটও দিতে পারা, তাও তো কি হয়। সেই বিশেষ ঘটনাগুলির কথা মাথায় রেখে আজ 2024 সালের অগাস্ট মাসের 17 তারিখে এইটা বলতে চাই, ভয়ে ভয়ে অন্তত পক্ষে যেন নির্ভয়ে কথা বলার অধিকার দাবি করি, তা থেকে যেন না শুনি। কবিরা তাই করে সর্বদা, সব যুগে, সব কাল। কখনো কখনো আর 5 জন মানুষের মতো কবিদের কি স্খলন হয় না? হয়। ফল বিক্রেতারও হয়, মাছ বিক্রেতারও হয়, অধ্যাপকদের তো হয়েই থাকে, কবিদেরও হয় কখনো কখনো। সাধারণভাবে কবিদের এটা হওয়ার কথা নয়। বেঁচে থাকেন যে কবিরা, তাদের হয় না, হলেও এখান থেকে উঠে আসেন, রুখে দাঁড়ান। ভয়ে ভয়ে নির্ভয়ে কথা বলার কথা আনা বলে, এটুকুই আজকে আপনাদের কাছে আমার রাখবার কথা।